সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। ঈদের দীর্ঘ বিরতির পর আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত। আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান বৈঠকের পর। বৈঠকের পরে নানান জল্পনা কল্পনা হয়েছে, আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, সুশীল সমাজের মধ্যে আলোচনা আছে, রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা আছে, সাধারণ প্রত্যন্ত মানুষের মধ্যেও আলোচনা আছে। সব বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত। আমি খুব বেশি বলবো না, আপনারাই বলবেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, নেজামে ইসলামী, এনসিপির পক্ষ থেকে, বিশেষ করে যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছে, যৌথ ঘোষণা এসেছে, একটা রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ ঘোষণা, এটি যুক্তিযুক্ত নয়। এবং নির্বাচন বিষয়ে যতটা প্রাধান্য পেয়েছে এই আলোচনায়, সংস্কার এবং বিচার ততটা প্রাধান্য পায়নি বলে মনক্ষুণ্ণ হয়েছেন কেউ কেউ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে দীর্ঘ আলোচনাটা কি হয়েছে সব তো আর আসেনি। তো এখন ধরেন যে যৌথ ঘোষণা, সেখানে সংস্কার এবং বিচার এইসব বিষয় হয়তো তেমন আসেনি। যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা মনে করেছেন তারা, যে এইটুকু আমরা ঘোষণায় দেবো, ওটা তো ঐক্যমত্যে পড়ছেন। কিন্তু অনেক বিষয়ে আলোচনা হতে পারে যেটা আমরা এখনও জানি না। ডক্টর ইউনূস ফিরে আসার পরে উনি নিশ্চয়ই তার উপদেষ্টা পরিষদের সবাই বসবেন, তখন হয়তো আরও বিস্তারিত বলবেন এবং সেখান থেকে আমরা হয়তো তথ্যগুলো পাবো। বাংলাদেশের মানুষ কিন্তু একটা নির্বাচনের দিকে তাকিয়ে থাকার কারণটা হচ্ছে যে 14, 18, 24 তিনটা নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। সুতরাং বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, ভোট নিয়েই অনেক আগ্রহ, এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে খুবই আগ্রহ। তো সেখানে আমাদের সংস্কার বিচার নির্বাচন, বা নির্বাচন বিচার সংস্কার, অথবা সংস্কার নির্বাচন বিচার, যেভাবে আপনি সাজান, এক সময় না এক সময় যে মূলত নির্বাচনের দিকে মানুষের মনোযোগটা বেশি, সেই জন্য হয়তো এই যৌথ ঘোষণা এটা আসছে। আমি ওনাদের বক্তব্যগুলো পড়ছিলাম। এমনি আমি যদি সিটিজেন হিসাবে চিন্তা করি, তাহলে এই ধরনের শীর্ষ পর্যায়ের বৈঠক এবং যৌথ ঘোষণা একেবারে নতুন। এটা একটা রেকর্ড, নতুন বাংলাদেশের নতুন রেকর্ড হতে পারে এটা। কারণ এই ধরনের ঘটনা আগে ঘটেনি। আপনি যদি একদম অতীতে ফিরে যান, এক সময় রাউন্ড টেবিল কনফারেন্স একটা হয়েছিল একেবারে একটা সময় 69 সালে 70 সালে, তখন কিন্তু এইরকম শীর্ষ বৈঠক হয়নি, এবং আপনার অনেক দলের সাথে বৈঠক হয়েছিল। এবং এখানেও আমাদের ঢাকায় যে গত 10 মাসে অনেক দলের সাথে বৈঠক হয়েছে। সো এটা একেবারেই নতুন, এবং এই ধরনের শীর্ষ বৈঠক এবং যে ঘোষণা, সেটা নিয়ে অনেকের মতামত থাকতে পারে, থাকাও স্বাভাবিক। কারণ একটি দল তো আর নির্বাচনে অংশগ্রহণ করবে না, নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করবে। সুতরাং তারা বলতেই পারেন যে আমাদের সাথে আলোচনা না করে ওখানে বসে কেন ফেব্রুয়ারি একটি টাইম ফ্রেমের মধ্যে আসলো। তো সেটা নিয়ে ওনারা আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু আমার কাছে একজন নাগরিক হিসেবে মনে হয়েছে যে এই টাইম ফ্রেমটাও খুব একটা সলিড এরকম মনে হয় না, কারণ তার সামনে শর্ত আছে। এবং এখন আমরা মোটামুটি ডিসেম্বর থেকে জুন একটা টাইম ফ্রেমের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন। এখন আমরা দেখলাম যে ডিসেম্বর, জুন, মাঝখানে আবার এপ্রিল আসছিল, এপ্রিলের একটা সময়, এখন আসলো ফেব্রুয়ারির প্রথমার্ধ। তার মানে আমাদের যদি কিন্তু দিয়ে হয় ডিসেম্বরে, অথবা ফেব্রুয়ারিতে, অথবা এপ্রিলে, অথবা জুনে, মানে নানানভাবে এটা আলোচনা হচ্ছে, এবং এটা কোনো ফার্ম কমিটমেন্ট বলে মনে হচ্ছে না। এখন প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই আরও কথাবার্তা হবে, নিশ্চয়ই দিন তারিখও হয়তো নিয়ে আলোচনা হবে। বাট ওই যে যদি কিন্তুর মধ্যে আমরা এখনও চলে আসছি, আমাদের এইসব করতে হবে, যদি পরিস্থিতি অনুকূল হয়। যদি পরিস্থিতি অনুকূল হয়, এটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস বাক্য। এই বাক্যটাকে যদি আপনি বলেন যে যদি পরিস্থিতি অনুকূল হয়, তো এই পরিস্থিতি অনুকূলে তো অনেক অনেক শর্ত থাকতে পারে। এই বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচন গ্রহণের জন্য আজ একটা হ্যাঁ, এটা তো ওনাদের প্রধান দায়িত্ব, তো আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগে আইন শৃঙ্খলা বাহিনী মবতন্ত্র থেকে মানুষকে মুক্তি দেখ না, আগে আইন শৃঙ্খলা বাহিনী দেশের যে নর্মাল আইন শৃঙ্খলা আছে এটাকে ঠিক করুক, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে নেতৃত্ব দেওয়ার কথা সেই নেতৃত্ব দিতে যে আমাদের উপদেষ্টা মহোদয় ব্যর্থ হয়েছেন অথবা তার বিশাল সীমাবদ্ধতা আছে, এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে। তো উনি এখন হঠাৎ করে বললেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম বলার কথা না। নির্বাচনের জন্য প্রস্তুতি এখনই কেন নেবে? নির্বাচন কমিশন যখন ডিক্লেয়ার করবে, একটা ফ্রেম থাকবে 90 দিন, 70 দিন, 60 দিন বা 40 দিনের যে ফ্রেমওয়ার্কের মধ্যে, তখন হয়তো তারা প্রস্তুতিতে নেবেন। এখনই তো তাদের প্রস্তুতি নেওয়ার কিছু নাই। এখন যেটা দরকার সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নতি করার জন্য কাজ করা, সেই কাজটা তাদেরকে করতে দিতে হবে প্রথমে। জি, আসবো আপনার কাছে। ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আবু আলম মোহাম্মদ শহীদ খান যেসব বিষয়ে কথা বললেন, আমি আপনার কাছ থেকে, আপনার দলের পক্ষ থেকে জানতে চাই যে এই বৈঠক বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের রাজনীতিতে কী দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। এবং আবু আলম শহীদ খান, শহীদ ভাই যে কথাগুলো বলেছেন আমি এই জন্য ধন্যবাদ জানাই। উনি কিন্তু বিস্তারিত এবং বিশদভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন। আমি কিন্তু ওনার সঙ্গে কোনো অংশে দ্বিমত পোষণ করি না। একটা বিষয় আছে যে যে একটা বিরল ঘটনা ঘটেছে, দুজন শীর্ষ নেতা, একজন রাষ্ট্রের শীর্ষকর্তা ব্যক্তি আর একজন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক নিয়ামক বা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিচ্ছেন। তো সঙ্গত কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন আপনার লন্ডন গেলেন, ওনার ব্যক্তিগত কাজ হোক, পুরস্কার গ্রহণ হোক, যেটাই হোক না কেন, তো একটা সুযোগ উনি মনে করেন যে কাজে লাগিয়েছেন। যেটা আমি মনে করি যে বিএনপির তরফ থেকে যে একটা হতাশা ব্যক্ত করা হয়েছিল যখন উনি বলেছিলেন যে মধ্য এপ্রিলের মধ্যে নির্বাচনটা হবে, তার আগে উনি বলেছিলেন যে ডিসেম্বর থেকে আপনার জুনের মধ্যে নির্বাচন হবেন। উনি ওনার কথার মধ্যেই থেকেছিলেন, কিন্তু বিএনপির যে প্রত্যাশা ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এবং 2-3টি রাজনৈতিক দল ছাড়া প্রায় সকলেই আপনার 23টি দল, 26টির মধ্যে 23টি দল বলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত। তখন আপনার সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যখন বললেন যে মধ্য এপ্রিলের মধ্যে নির্বাচন, তখন কিন্তু হতাশা ব্যক্ত করাটা কিন্তু সহজ। কারণ মাত্র অল্প কয়েকটি রাজনৈতিক দল বলেছে, ইভেন জামাত ইসলাম বলেছে মধ্য এপ্রিল থেকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হলো তাদের আপত্তি নেই। একটা রাজনৈতিক দল যারা অপেক্ষাকৃতভাবে তরুণ নতুন, তারা বলেছেন যে না, সংস্কার কিংবা আপনার সেখানে কিন্তু জুনও কিন্তু আপনার শেষ হয় না, কারণ সংস্কার বিচার এটা তো একটা দীর্ঘ আপনার প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া। সংস্কার একটা মানে চলমান রাজনৈতিক সংস্কৃতি বলেন, সংবিধানের কথা বলেন, আইনের কথা বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অনেক কিছু, এটা লম্বা, একটা ব্যাপক বিস্তৃতি, এটা অনেক বেশি। এটা মনে করেন যে আপনার একদিনে, 1 মাসে, 3 মাসে সম্ভব না। আশঙ্কাটা যা শহীদ ভাই যেটা বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ইফ কিন্তু বাট এ ধরনের একটা কিছু রেখে দিয়েছেন। উনি বলেছেন যে বিচার সংস্কার সেগুলোতে যে সন্তোষজনক অগ্রগতি হয়, তবে মধ্য ফেব্রুয়ারি বা মানে মধ্য ফেব্রুয়ারি না, দুঃখিত, রোজার আগে প্রথম সপ্তাহে নির্বাচনটা হতে পারে। এখন ওই জিনিসটা স্যার বলেননি যে কতটুকুতে আপনি সন্তুষ্টি লাভ করবেন, এই কথাটা কিন্তু বলেননি, তাই না? আপনি কি 20% আগতে পারলে, না 30%, না 40%, না 50%, কোনটা আপনি এটা বলেননি। এখন আমি ধরে নিতে পারি, আমি যদি বলি যে আপনি যেইটা আপনার আশা ব্যক্ত করেছেন, আপনি ওটা যদি আপনার টার্গেট ফুলফিল যদি আপনার আগেই হয়ে যায় ডিসেম্বরে, তাহলে ডিসেম্বরে নির্বাচন দিতে কোনো অসুবিধা নেই। সেপ্টেম্বর অক্টোবরে যদি হয়ে যায়, সাফিসিয়েন্ট অগ্রগতি যেটাকে বলি আপনার সন্তোষজনক, কার সন্তুষ্টির উপর নির্ভর। এখন উনি তো বলেছেন ওনার কথাটা, এখন যে কথাটা ওই যে শহীদ ভাই যে রেফারেন্সটা দিয়েছেন 1-to-1 বৈঠক হয়েছে, বৈঠকের মধ্যে শুধু কিন্তু নির্বাচনের বিষয়টা না, সেখানে সংস্কার বিচার সবকিছু নিয়ে কথা হয়েছে। আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব তিনি কিন্তু বলেছেন যে আমরা সব বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হয়তো বা হয়েছে, এবং যেটার উপর ভিত্তি করে আপনার এই যে বৈঠক হয়েছে, যে সে জায়গাতে পরবর্তীতে যারা রাষ্ট্র ক্ষমতা আসুক বা দেশ সেবার সুযোগ পাক, যারাই নির্বাচিত হোক, তারা কিন্তু সেটাকে অব্যাহত রাখবে, তার জন্য তারা কমিটেড। এই কমিটমেন্টটা রাখতে প্রস্তুত বিএনপি সবসময়, কারণ বিএনপি পায়নিয়ার। 2016 সাল থেকে আপনার যদি রূপকল্প 2030 বলেন,
22-এ এসে 27 দফার কথা বলেন, কিংবা ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে 31 দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কারের। এখন যত সংস্কারের কথা আমরা দেখছি এগুলো তো সব ওর মধ্যেই কিন্তু আছে। এই প্যাকেজ উনি অনেক আগে দিয়েছেন, তখন কিন্তু জানতেন না যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না রাষ্ট্র ক্ষমতায়, বা বিগত সরকার এভাবে মনে করেন যে ক্ষমতা এবং দেশ ছেড়ে চলে যাবেন, এটা তো তিনি জানতেন না। কিন্তু তিনি তো মানুষের মাঝে আপনার এই মেসেজটা দিয়েছেন যে বিএনপির কি ইচ্ছা, কি আকাঙ্ক্ষা, কি করবেন। এমনকি এটাও আপনার ইঙ্গিত দিয়েছেন যে জাতীয় সরকার নির্বাচনের পরে যারাই হোক, বিএনপি যদি সুযোগ পায় বিএনপি জাতীয় সরকার নিয়ে কিন্তু কাজ করবে। সবাইকে আহ্বান জানাবেন যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল, যারা আপনার যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল, ফেসিস বিরোধী মুভমেন্টে যারা ছিল, তাদেরকে নিয়ে কাজ করবেন। কিন্তু এক জায়গাতেই কিন্তু সংখ্যাটা থেকে যায়। সংখ্যাটা কোথায়? আমি আশাবাদী মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন, উনি তো অনেক উপরের লেভেলের একজন মানুষ। উনি কিন্তু আমার দৃষ্টিতে যে বাংলাদেশের রাষ্ট্রের এই মুহূর্তে শীর্ষকর্তা ব্যক্তি, অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল লিডার বলেন, বাংলাদেশের একজন মুরব্বী। যেমনটা মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এখন আর বিএনপি নেত্রী না, উনি ওই দেশমাতা বা দেশ নেত্রী। আমি এই কথা বলতে চাই না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে দেশের একজন মুরব্বীর পর্যায়ে কিন্তু তিনি উপনীত হয়েছেন, তাই না? তো সেই ক্ষেত্রে আমি ইউনূস স্যার যে ইঙ্গিতটা দিয়েছেন, উনি যদি আন্তরিকতার সঙ্গে ওনার সরকার এই কাজগুলো করে, যেমন বিচারের কথা বলেন, সংস্কারের কথা বলেন, অনেকে হয়তো হতাশা ব্যক্ত করতে পারেন বিচার সংস্কারের অগ্রগতি কতদূর না। আপনার দেখুন, বিএনপি যে আন্তরিক, বিএনপি কিন্তু বলেছে যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হোক, প্রসিকিউশন টিমকে স্ট্রং করা হোক, তদন্তকারী সংস্থাতে আরও অধিক লোকবল নিয়োগ করা হোক, যেন বিচার কার্যটা অনেক বেশি দ্রুত গতিতে চলতে পারে। 10 মাসে কিন্তু খুব একটা বেশি যে আপনার হয়েছে আমরা দেখেছি। একটা জিনিস কি অগ্রগতি কি আপনার এই যে ট্রায়াল, যেটা সে ট্রায়ালে মনে করেন যে আমরা চিফ প্রসিকিউটরকে দেখেছি যে লাইভে কথা বলছেন, এটা নতুন একটা সংযোজন, এটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে যে আপনার কি প্রযুক্তি, আপনি প্রযুক্তির মাত্রা যোগ করেছেন, কিন্তু মানুষের প্রত্যাশা কতটুকু যোগ হয়েছে আমাকে সেটা দেখতে হবে, কতটুকু কাজ করতে পারছেন। আপনার কাছে আবু আলম মোহাম্মদ শহীদ খান, মানুষের প্রত্যাশা কতখানি পূরণ হয়েছে বা যুক্ত হয়েছে? বিচার সংস্কার, নির্বাচন, সবকিছু মিলিয়ে যদি বলেন। না, মানুষের প্রত্যাশা ছিল একটু দ্রুততা, এবং মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার এখন পর্যন্ত আমরা খুব ধারে কাছে যেতে পেরেছি এটা বলা যাবে না, দাবি করা যাবে না। বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য আরও প্রসিকিউশন, আরও কোর্ট করা যেতে পারে, বাট উনি ব্যারিস্টার সাহেব তো জানেন যে বিচার তো তাড়াহুড়ো করে করা যাবে না, কারণ জাস্টিস বাড়িড হয়ে যাবে, জাস্টিস বাড়িড হয়ে যায়। তো এটা অনেক পুরানো কথা এবং এটা আমরা অনেক শুনেছি। সুতরাং বিচারকে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এবং যে বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ থাকে এবং যাদের বিচার হচ্ছে তারাও যেন ফিল করে, ওনারা বলেন যে সবাই যেন ন্যায় বিচার পেতে হবে, উনি যেন ফিল করে যে আমার বিচারটা ন্যায় বিচার হয়েছে, এবং মানুষও যেন এটা দেখে। শুধুমাত্র আমরা একটা ইয়ে দেখিয়ে দিলাম টেলিভিশনে, যেটা দেখানোর পরে ওদিন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আমি বলছিলাম ইয়াস, তাহলে টেলিভিশনে পুরোটাই দেখাতে হবে। আপনি এরপরে যখন সাক্ষী আনবেন, জেরা করবেন, আপনার যখন সওয়াল জবাব করবেন, পুরোটাই আপনাকে দেখাতে হবে। কেন এটা এমন না যে এটা একটা ড্রামা করলাম তারপরে আর ড্রামার অন্য অংশ শেষ অঙ্ক না। সুতরাং ওনারা কিন্তু একটা প্যান্ডোরা বক্স ওপেন করেছেন। সুতরাং এখন হতে হবে যে যখনই যাই করবেন ওই বিচারটা, যেটা আপনি অলরেডি টেলিভিশনে একবার ব্রডকাস্ট করেছেন লাইভ, আবার লাইভ ব্রডকাস্ট, সুতরাং ওইটাতে পুরোটাই লাইভ ব্রডকাস্টে রাখেন। তা এখন যারা এনসিপি বা কিছু কিছু দল, ছোট ছোট দল, যাদের জনপ্রিয়তা এখনও সিঙ্গেল ডিজিটে আছে বা সিঙ্গেল ডিজিটেও কেউ নাই, এটা পার্সেন্টেজের কথা বলছি আমি, পার্সেন্টেজ মানে সিঙ্গেল ডিজিটে ভোটার্স পার্সেন্টেজ যদি ধরি, বা এনসিপিতে এখনও ভোটে যায়নি, সুতরাং ওনারা বলা যাবে না, বাট দেখা যাচ্ছে যে তাদের যে কার্যক্রম, তাদের যে যখন তারা অনুষ্ঠান করে, যখন ডাক দেয় তখন কি পরিমাণ লোক যায়, এটা দিয়েও বোঝা যায়, তাই না? তো সেইখানে আপনি দেখবেন যে ওনারা যেভাবে মনে করেন যে বিচার শেষ হতে হবে, একসময় তো ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত কিছু কথাবার্তা ছিল যেটা সাবালক কথাবার্তা নয়, আমি নাবালক বলতে চাই না, বাট সাবালক না, ম্যাচিউর্ড না। কারণ একজনকে ফাঁসিতে ঝুলাতে কতদিন অপেক্ষা করতে হয়, একটা লাস্ট এক্সাম্পল হচ্ছে আজহার সাহেব, তাই না?
উনি 2012 সালে গ্রেপ্তার হয়েছিলেন, তারপরে ওনার তদন্ত হয়, তো আপনার তাই না? ফাঁসির দড়ি এখন থেকে ফাঁসির বেরিয়ে দড়ি থেকে বেরিয়ে এলেন, মানে 13 বছর পরে উনি ফাঁসির দড়ি থেকে বেরিয়ে আসলেন। তার মানে ওই একটা ঘটনা থেকে বোঝা যায় যে কাউকে ফাঁসির দড়ি পরানো বা ফাঁসির দড়ি থেকে মুক্ত করতে 12, 13, 14, 15, 20 বছর লাগতে পারে। সুতরাং এইটাকে আপনি বলতে পারবেন না যে বিচার এখনই শেষ করতে হবে। বিচার শুরু হয়েছে, সেটা ধরে নিতে হবে যে এটা একটা মোটামুটি অগ্রগতি, এবং আপনি বিচারটাকে স্বচ্ছতার ভিত্তিতে চালান, ন্যায় বিচারের ভিত্তিতে চালান। আরেকটা হলো সংস্কার। সংস্কার আপনি কি কি করবেন সেটার একটা প্যাকেজ থাকতে পারে। ওই যে তখন আবার ডক্টর ইউনূস সাহেবের কথা আছে, কিছু সংস্কার হলে ডিসেম্বর, আরো বড় সংস্কার হলে জুন, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, এখন মাঝারি প্যাকেজ। মানে অসীম এখন কি তাহলে মাঝারি প্যাকেজে ঠিক মতো বলেছেন যে উনি বিশ্বাস করতে চান, আমিও বিশ্বাস করি, নোবেল লরেট, বিশ্ব নেতা। কিন্তু কথা হলো যে সন্তোষজনক কোট আনকোট এটাকে ব্যাখ্যা করা খুব মুশকিল। ছোট প্যাকেজ এখন পর্যন্ত ব্যাখ্যা কিন্তু পাইনি আমরা, আমি জানি না উনি পেয়েছেন কিনা। বড় প্যাকেজ সেটাও পাইনি, এবং এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের পুরা রেজাল্টটা আমরা পাইনি। আর কিছু কিছু জিনিস আছে যেটা সংবিধানের সাথে যুক্ত, সেটা তো আপনি সংস্কারের মধ্য দিয়ে মানে হঠাৎ করে সংবিধান পরিবর্তন করতে পারবেন না। তাদের হাতে অনেক কিছু করার আছে, যেগুলো তারা করতে পারেন, সেগুলো তারা কিন্তু করেন নাই। তাদের কাছে ছোট ছোট জিনিস ছিল যেগুলো করতে পারতেন। কিছু আইন ছিল, কিছু কালাকানুন ছিল, কিছু জঙ্গলি আইন ছিল, যেগুলোকে বাতিল করে নতুন করে আইন করা। আপনি ইভেন ধরেন যদি আমরা ইয়াতে বলি যে নির্বাচনের যে আইনটা আছে, যে 3 বছর সরকারি চাকরিরা যারা করেন তারা 3 বছর ভোটে দাঁড়াতে পারবেন না, সেটা তো পরিবর্তন করা তাদের জন্য কোনো ব্যাপার না, যদি তারা মনে করেন যে এটা একটা নাগরিক অধিকার। তো এরকম অনেক ছোট ছোট বিষয় আছে, 100, 200, 300 আইটেম আছে, যেটা কিন্তু এই 10 মাসে করা সম্ভব ছিল, যেখানে ঐক্যমত্য অলরেডি আছে। সেটাও কিন্তু তারা করেননি। তারা শুধুমাত্র বড় সংস্কার, এই রাষ্ট্রের নামও পরিবর্তন করে দিতে হবে, জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, ওটা পরিবর্তন করে দিতে হবে, এবং রাষ্ট্রের ইংরেজি নাম একই থাকবে, বাংলা নাম 2 রকম হবে। মানে নানান বিষয় নিয়ে তারা কিন্তু অনেক কাজ করার চেষ্টা করছেন, যেগুলো জনগণ গ্রহণ করে। জনগণ এই জন্য বলছে যে বড় বড় পার্টি যদি এগুলো গ্রহণ না করে তাহলে জনগণ গ্রহণ করে, এটা বলতে হবে। তো সেই সব জায়গায় দাঁড়িয়ে না থেকে, সেই সব জায়গায় একেবারে কঠোর না থেকে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত্যে পৌঁছতে পারি একটা ভালো নির্বাচনের ব্যাপারে। এবং ভালো নির্বাচন করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং ভালো নির্বাচন হতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদদের আপনি যথেষ্ট সমালোচনা করতে পারেন, বিএনপিরও অনেক সমালোচনা করা যেতে পারে। এবং যদি আমি বলি যে গত 54 বছরে কেউ তো খুনির তকমা ছাড়া তো কেউ যায়নি, স্বৈরাচারের তকমা ছাড়া কেউ যায়নি, যারাই ছিলেন গত 54 বছর। তার মানে কি? তার মানে আপনি রাজনীতিবিদদের সুযোগ দেন। আগামী 5টা নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, যেটা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা তো হাইকোর্টে অলরেডি সেটেল, এটার ব্যাপারে আপিল কেন করা হয়েছে সেটা আমি জানি না। আপিল না করলেই কি হতো? আপিল কেন করবেন আপনি? আচ্ছা যাই হোক, আপিল করছেন, তাহলে আপিল শুনানিটা দ্রুত করেন। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি আগামী 5টা নির্বাচন সুযোগ দেন, তাহলে হ্যাঁ, প্রথম নির্বাচনে হয়তো আমরা তত ভালো কিছু পাবো না, তারপরে নির্বাচনে আমরা ভালো পাবো। এর মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেরাও নিজেদেরকে সংযত করবে, এবং নিজেদের যে সংস্কার সেটা তারা করবেন, যেটা বিএনপি অলরেডি ঘোষণা করেছে, যেটা উনি বললেন যে বিএনপি কী চায়। 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, আপনার এই যে ব্যালেন্স অফ পাওয়ারটা থাকবে, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সেটা আছে। এখন আপনি যদি হঠাৎ করে এখনই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চান, এটা তো হবে না। কেন হবে না? কারণ হলো পরিষ্কার হলো যে আপনি 50%-এর উপরে ভোট পাইতে হবে আপনি সরকার গঠন করতে। আপনি কিভাবে এটা করবেন? বাংলাদেশের কোনো দল কোনো দল পায়নি 50%-এর বেশি, তাহলে তো আপনি সরকারই গঠন করা যাবে না। সুতরাং এখন যদি আপনি মনে করেন ওইটাই আসল সংস্কার, ওইটাই করতে হবে, এখনই সেকেন্ড পার্লামেন্ট মানে ইয়েটা লাগবে, দ্বিতীয় কক্ষ লাগবে, সেগুলো তো হবে না। সেগুলো নিয়ে আমরা একটা আলাপ আলোচনা করতে পারি, এবং সেগুলো হয়তো চালু করার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করতে পারি যে কত বছর পরে আমরা এগুলো চালু করতে পারবো। ইভেন আপনি যদি দ্বিতীয় কক্ষ থাকে, সেখানে আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চালু করার একটা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তো এইসব নিয়ে আলাপ আলোচনা করে আমাদের ঐক্যমত্যে পৌঁছতে হবে, এবং একটা নির্বাচন করতে হবে। সেই নির্বাচন ডিসেম্বরে, অক্টোবরে, নভেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি যখনই হয় নির্বাচনটা করতে হবে, বাট নট আফটার ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির পরে কিন্তু নির্বাচন করার ওই 4 মাসে কোনো সুযোগ নাই। জি, নাসিরউদ্দিন ওসীম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা আমাদের আলোচনায় প্রসঙ্গক্রমে এসছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হতে হয়, তাহলে কি এই সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলবো, নাকি নির্বাচনের জন্য নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে? না, বা তত্ত্বাবধায়ক সরকারের যেই আপিলটি এখন কি পরিস্থিতি আছে? আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একটু আপনার সমস্যা আছে যে সংস্কারের কথা যদি আপনি বলেন, তাহলে প্রথম কিন্তু আসা উচিত ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা গৃহীত হওয়া। কিভাবে? গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। আপনার আপিল করেন আর যাই করেন, স্টে যখন পাবেন না, তখন গভর্নমেন্ট ইজ অ্যাট লিবার্টি
তাই না, টু পাবলিশ এই গেজেট নোটিফিকেশন, তাই না? তো সেক্ষেত্রে সেটা করেনি। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা মনে করেন যেটার গুরুত্বটা কেন, এই যে এই দেশে কোনো একটা রাজনৈতিক সরকারকে ফেসিস্টে পরিণত করা বা ফেসিস্টে রূপান্তরিত হবার সুযোগটা করে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যখন বিলুপ্ত হয়েছে। এদেশের মানুষ আত্মাহুতি দিয়েছে, জেল খেটেছে, মামলা মোকদ্দমায় পড়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবার কারণেই। কিন্তু গুণগত মান যদি আপনি দেখেন, সেই মানদণ্ডে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটা নির্বাচন হয়েছিল সেগুলি নিয়ে খুব বেশি একটা প্রশ্ন আসেনি। আমাদের প্রধান বিচারপতি সাহাবুদ্দিন সাহেব বলেন, লতিফুর রহমান সাহেব বলেন, হাবিবুর রহমান সাহেব বলেন, পরবর্তীতে দেখা একটা টার্বুলেন্ট সিচুয়েশনের মধ্য দিয়ে যখন 1/11 এসেছিল 2007-এর সময়, তখন একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল যে সেনা সমর্থিত তারা মনে করেন যে একটা সময় নিয়েছেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখন তো সেখানে কোনো বাধা নেই। এখন যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আমাদের সংবিধানে কখনো কোথাও ছিল না এটা। তারপরেও মনে করেন যে সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলে এবং ডক্ট্রিন অফ নেসেসিটি বলে আমরা অনেক কিছু কিন্তু অ্যাডপ্ট করতে পারি দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, মানুষের কল্যাণে আপনার যেটা হয়। কিন্তু 15th অ্যামেন্ডমেন্ট যখন আপনার হাইকোর্ট ডিভিশন বাতিল করেছে, তখন কি হয়, 13th অ্যামেন্ডমেন্টটা রিভাইভ হয়ে যায়। রিভাইভ হয়ে গেলে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে কি আছে, 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তাহলে সরকার সম্ভবত সে কারণেই গেজেট নোটিফিকেশনটা করছে না। অটোমেটিক্যালি কোনো স্ট্যাচুট রিভাইভ করবে না যতক্ষণ পর্যন্ত আবার নতুন করে ফ্রেশ গেজেট নোটিফিকেশনটা হবে, যে কারণে দেখা গেছে সরকার সেটা করেননি। তাহলে আপনি যদি জনগণকে সম্মান জানান, জনগণের প্রতি যদি আপনার আস্থা এবং শ্রদ্ধাবোধ থাকে, তাহলে আপনার কি করা উচিত ছিল, সংস্কারের প্রথম কথাটাই কিন্তু আসা উচিত আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে ফেরত যাওয়াটা। কিন্তু সে জায়গাতে টেকনিক্যাল ডিফিকাল্টিজ যেটা, যে এই যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি যদি এটা করতে পারি, আমি যদি ওটা করতে পারি, কিন্তু ওটার মানদণ্ডটা কি? আমার পাস মার্ক, কোয়ালিফাইং মার্কসটা কত? আমার যখন মেট্রিক দিয়েছি তখন 33 পাস মার্ক ছিল। শহীদ ভাইয়ের সময় কত ছিল আমি জানি না, আমার বাবারা দিয়েছিলেন 33 ছিল, পরবর্তীতে গেছে 40। আমি আবার বারে যখন আপনার পরীক্ষা দিয়েছিলাম তখন আপনার 72% না পেলে পাস হতো না। তো তাহলে এক একটা জায়গায় এক এক ধরনের, কিন্তু ওনার ওই ইউনিটটা কি আমি তো জানি না, তো কত গ্রামে 1 কেজি, তাহলে এটা তো আমরা জানছি না। এই কারণে আমি বলছি যে ওনারা আছেন সুনির্দিষ্ট একটা সময় বেঁধে দিয়ে কোনো শর্ত আরোপ না করে, যে উচিতটা যেটা আমি মনে করি স্যারের ছিল যে আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, আমরা যেন সন্তোষজনক একটা জায়গায় যেতে পারি, নির্বাচনটা আমি রোজার আগে করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন। কিন্তু আপনি যদি শর্ত দিয়ে দেন, এটা যদি সন্তোষজনক হয়, আপনার সন্তোষটা কতটুকু আমি তো জানি না। এখন কেউ যদি বলে আমি সুন্দরী মেয়ে বিয়ে করব, সুন্দর এক একজনের দৃষ্টিতে এক এক রকম, তাই না? আচ্ছা, আর ওই যে শহীদ ভাই যেটা বলছে, আমি শহীদ ভাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে কেন আপনার এপ্রিলে সম্ভব না, ফেব্রুয়ারির পরে কেন সম্ভব না, রোজা থাকবে, পরীক্ষা থাকবে, এটা সবাই কিন্তু বলে এসছেন। প্রাকৃতিক আবহাওয়া, দুর্যোগ যদি হয়, আপনার দুর্যোগপূর্ণ আবহাওয়া, মানুষ মুখিয়েছিল দীর্ঘ এতটা বছর, আপনার ভোটাধিকার প্রয়োগ করবে, আপনি তো ভোটার টার্ন আউটটাই কমে যাবে। আর স্যারের কমিটমেন্ট হলো যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা দেবেন। নির্বাচন ভালো মানে কি, শান্তিপূর্ণ, অবাধ এবং ভোটার টার্ন আউটটা যে কোনো সময়ের, অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি হবে। কিন্তু আপনি যেটা করতে চেয়েছিলেন সেটাতে টার্ন আউটটা হতো না। এখন শর্ত দিয়ে দিচ্ছেন, এটাতেও একটু আমার কাছে এক ধরনের একটা সংশয়। তারপরেও আমি আশা করব আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ওনাকে সবসময় করা হবে, যে ওনার যেই টার্গেটটা, যেটা অ্যাচিভ করার জন্য ওনার টার্গেটটা যেন ফুলফিল আমরা করতে পারি। দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটিকে যারা রিপ্রেজেন্ট করেন শহীদ ভাইয়ের মতো, বুদ্ধিজীবীরা বলেন, একাডেমিক বলেন, জার্নালিস্টরা বলেন, আপনারা যারা আছেন সবাই মিলে, সাধারণ নাগরিকরা, যে ওনার যে পায়াস উইশ, আমি ধরে নিলাম এটা পায়াস উইশ, ওনার এই পায়াস উইশটা যেন ফুলফিল হয়। জি, ধন্যবাদ। পায়াস উইশ ফুলফিল হয় এবং তত্ত্বাবধায়ক সরকার ওই যে 90 দিনের কথা তিনি বললেন, সেটাকে নির্বাচনের 90 দিন আগে যদি এই গেজেট নোটিফিকেশন করা হয়, সেটার কি কোনো সুযোগ আছে? যখনই করবে তখনই 90 দিন, 90 দিন আগে করবে। উনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করেন, 90 দিন গুনলে তো অক্টোবর বা নভেম্বরের দিকে এটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আরেকটু ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ অনেকেই মনে করেন, অনেক রাজনীতিবিদ এবং অনেক নাগরিক এরকম মনে করেন যে ডক্টর ইউনূস ইতিমধ্যে একটা দলকে, মানে এনসিপি নামে একটা দল যে সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি করার পিছনে তার একটা উৎসাহ আছে।
উনি উৎসাহ দিয়েছেন এবং ওনার হয়তো ক্যান্ডিড জবটা হচ্ছে যে তারা এত কিছু করেছে, সুতরাং তারা একটা দল করবে, কিন্তু এই যে বলা এবং এনসিপির যে কার্যক্রম এবং তাতে যে উপদেষ্টা পরিষদ থেকে দুজন অলরেডি যোগদান করেছেন, ভবিষ্যতে আরও উপদেষ্টারা যোগদান করবেন এরকম বোঝা যায়। সো ডক্টর ইউনূসকে অনেকে মনে করেন যে উনি এনসিপি নামে একটা দলের প্রতি ওনার দুর্বলতা আছে এবং এই দুর্বলতার কারণে ওনার যে মানে একদম নিউট্রাল রোল, নিরপেক্ষ, এই রোলটাতে কিছুটা হলেও খামতি হয়ে গেছে। সুতরাং এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তো এই আলোচনাটা আমাদেরকে করতে হবে। এমনও হতে পারে যে হয়তো ওনার নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, যখন ওই রিসাফল হতে পারে, যেখানে কেউ থাকবে না, যারা এনসিপিতে যোগদান করবে, যারা জামাতে যাবে বা যারা বিএনপিতে যাবে, যারা অন্য দলে যাবে, চলে যাবে, তারপর একটা সরকার গঠিত হবে, যে সরকারের অধীনে নির্বাচনটা হতে পারে। এটা নিয়েও আলোচনা হতে পারে, কিন্তু ওনার ব্যাপারে এই জিনিসটার খামতিটা এখন জনগণের নজরে আসছে এবং এনসিপির ব্যাপারে ওনার নানান বক্তব্য এবং ছাত্র সমন্বয়কদের ব্যাপারে নানান বক্তব্য কিন্তু অলরেডি রেকর্ডেড হয়ে গেছে। সেটা উনি সাধারণভাবে বলেছেন, খুব ক্যান্ডিডেটলি, খুবই খোলা মনে হয়তো বলেছেন, বাট আপনি যখন দেশটা চালাবেন তখন তো আপনাকে, যেমন উনি কিন্তু একটা ডেঞ্জারাস কথা লন্ডনে বলেছেন যে মানুষ টাকা নিয়ে ভোট দেয়, ডেঞ্জারাস কথা, আপনি এটা বলতে পারেন। এটা কিন্তু আমাদের জনগণকে আহত করেছে। জনগণ টাকা নিয়ে ভোট দেয় মানেটা কি? তার মানে কি উনার সন্তোষজনক ইয়ারটার কোট আন কোট যদি এরকম মনে হয়, আমি যদি ওটার ব্যাখ্যা করি যে জনগণ যখন টাকা নেবে না এমন একটা পরিস্থিতি হলেই নির্বাচন হবে, তখন কি অবস্থাটা হবে? সেটার মাপকাঠি কি হবে? কোনো মাপকাঠি তো নাই। আমাদের দেশের জনগণ তো এই ইলেকশন একটা উৎসব, আপনি জানেন, আপনি কাভার করেছেন, আমি নিজে ভোট দিচ্ছি। কত ইলেকশনের উৎসবটার মধ্যে তো এই যে চা নাস্তা খাওয়া, বিড়ি সিগারেট পান, এই ওনারা ইলেকশন করেন, এটা কমন ফেনোমেনন, একটা আড্ডা, একটা উৎসব, সবাই মিলে কথা বলে, গল্প গপ্প করে, তো এই টাকা পয়সা তো খরচ হয়। এর মানে এই নয় কিন্তু যে জনগণ খালি টাকা দিলেই ভোট দেয়। আমি এটা মেনে নিতে কোনোভাবে রাজি না, কেননা এর আগেও ইলেকশনে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যারা টাকা পয়সা দেওয়ার চেষ্টা করছিলেন তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে টাকা পয়সা বিতরণ করতে দেওয়া হয়নি। এবং আমরা সেই পরিবেশটা সৃষ্টি করব, সেটাই তো আমাদের দায়িত্ব, যাতে কেউ কোনো টাকা দিয়ে ভোট কিনতে না পারে। হাজার হাজার শত শত প্রমাণ আছে টাকাওয়ালারা পাস করেনি। হ্যাঁ, ওই যে আপনি সালমান রহমানের কথা চিন্তা করেন, উনি একবার দাঁড়িয়েছিলেন না নিরপেক্ষ নির্দলীয় ধানমন্ডিতে, 5,000 ভোটও পায়নি, এইরকম অবস্থা। আমার শ্বশুরের সঙ্গে একজন ইলেকশন করেছে, তাই না? টাকা দিয়ে ভোট হয় না এই দেশে, ভোটাররা দেয়। হ্যাঁ, ভোটারদের যে ভোটার যে আপনি যে কার্যক্রম, সেই কার্যক্রমে কিছু টাকা খরচ হয়। এই জন্য তো আমাদের আইনের মধ্যে আছে যে তাই সে কত টাকা খরচ করতে পারবে। সুতরাং আমরা তো বলি নাই যে 1 টাকা খরচ করতে পারবে, টাকা যেন খরচ করতে না, আপনি সংস্কারের মধ্যে সেটা আনেন, সেটা আনা যায় যেন খরচ করতে না পারে। কিন্তু এই ধরনের কথা বলাটা কিন্তু খুবই মানে অপমানজনক জনগণের জন্য এটা। এবং তার যে সাথে যারা থাকেন তারাও মাঝে মাঝে নানান কথাবার্তা বলেন, যেগুলো কিন্তু খুব ডিভাইড সৃষ্টি করে। যেমন আপনি শফিক সাহেবের কথা চিন্তা করেন, উনি ওনার প্রেস সেক্রেটারি, আমি মাঝে মাঝে ওনাকে প্রেস অ্যাডভাইজার বলি, কারণ আমার কাছে মনে হয় যে উনি অ্যাডভাইজারের উপরে অ্যাডভাইজার। উনি মাঝে মাঝে এমন এমন তথ্য দিয়ে দেন যে তথ্য পরে দেখা গেল যে উনি এখন এবারে স্বীকার করছেন প্রথমবারের মতো যে তার মিস্টেক হয়েছে, যে আপনার স্টারমারের সাথে যে দেখা হবে না সেটা উনি ঠিকমতো অ্যানালাইসিস করতে পারেনি, বলে দিলেন যে আমাদের তার সাথে দেখা হবে না এই কারণে যে উনি কানাডায় থাকবেন, অথচ উনি ওখানেই ছিলেন। এবং তারপরে চেষ্টা করার পরে হয়নি, কারণ এটা তো রাষ্ট্রীয় সফর ছিল না, এটা একটা প্রাইভেট সফর এবং প্রত্যেকেই কাজে থাকে। উনার ব্রিটেনের প্রধানমন্ত্রী কি কাজে ছিলেন আমরা তো জানি না। এই যে এত বড় একটা ক্রাইসিস হচ্ছে, ইসরায়েল যে আক্রমণ করে দিল ইরানে, মেবি দে ওয়ার ভেরি বিজি। কেন যুক্তরাষ্ট্র, জার্মান, ইউরোপ প্রত্যেকে তো এইসব বিষয়ে অ্যাডভান্স ইন্টেলিজেন্স পায়, তাই না? তাদের খবর থাকার কথা। সুতরাং কী কারণে কে ব্যস্ত থাকবেন, আমি হঠাৎ করে যে তার সাথে দেখা করবো এরকম তো হবে না। যেমন তারেক রহমানের সাথে আগেই যোগাযোগ করা হয়েছে, উনি সময় দিচ্ছেন। দর্শক থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। জি বলুন। না, আপনি যেটা ঠিক করে গেছিলেন সেটা করতে হবে। আরেকটা বিষয় আপনার সাথে একটু যুক্ত, স্টারমারের সাথে দেখা না হওয়ার কারণ হিসাবে এক ধরনের ব্যাখ্যা বা পত্রিকায় আমরা খবর পড়েছি যে স্টারমারের একজন সহকর্মী টিউলিপ সিদ্দিক, যিনি বাংলাদেশে দুর্নীতির অভিযুক্ত, এখন তার বিরুদ্ধে অভিযোগ করার কারণে তার সংসদ সদস্য, তার দলের মন্ত্রীও ছিলেন, সেই জন্য হয়তো তিনি দেখা দেননি বা টাকা চাইলে টাকা ফেরত দিতে হবে, এরকম আপনি বলতে পারেন, এটা বলা যায়। আমি এখন এই যে আপনি যে কোনো জিনিসের যে কোনো ব্যাখ্যা দিতে পারেন। আর দ্বিতীয় যেটা,
প্রথমটা আমি এত ধর্তব্যের মধ্যে নেব না, কারণ হলো যে এটা একটা আইনি প্রসেস, আইনের মতো চলতে থাকবে। এটার জন্য প্রধানমন্ত্রী মানে একটা দেশের প্রধানমন্ত্রী এরকম সিদ্ধান্ত নেবেন এটা আমার মনে হয় না। বাট দ্বিতীয় জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনি কি কোনো রাষ্ট্রপ্রধানের সাথে টাকা পাচার এবং টাকা ফেরত আনা, এই রাষ্ট্রপ্রধান টু রাষ্ট্রপ্রধান কোনো দিন কোনো মিটিং হয়নি। আপনি হঠাৎ করে এরকম একটা মিটিং চাইলেই তো হবে না, এবং এটা আইনগত বিষয়, কিন্তু এটা তো কোর্টের মামলা কেস এবং একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, একটা চুক্তির মধ্যে দিয়ে যেতে হবে। আপনি হঠাৎ করে একজন প্রধানমন্ত্রীকে বা আপনি যদি প্রেসিডেন্ট ট্রাম্পকেও বলেন অথবা কানাডার প্রধানমন্ত্রীকেও বলেন বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকেও যদি বলেন যে না আমাদের দেশের অনেক লোক এখানে টাকা পাচার করে এনেছে, তুমি ফেরত দেওয়ার ব্যবস্থা করো, এটা কিন্তু এরকম না। সো ওনারা কিভাবে এটা চিন্তা করলেন যে ওই বৈঠকে তারা এটা তুলবেন এবং এটার উপরে একটা রেজলিউশন হবে, এই চিন্তা করাটা তো একটা বড় ধরনের ভ্রান্তি ছিল বলে আমি মনে করি, এবং সে কারণে ওই ইস্যুতে তো কোনো বৈঠক হতে পারে না। আর রাষ্ট্র পর্যায়ে শীর্ষ নেতৃত্বের বৈঠক হলে কিন্তু আপনার এজেন্ডা থাকতে হবে, আগে থেকে ঠিক করতে হবে, এখানে তো কোনো কিছু ঠিক করা হয়নি। আচ্ছা, ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান। নাসিরউদ্দিন ওসীম, আমরা শেষ করব আপনাকে দিয়ে। স্যাটিসফ্যাক্টরি পর্যায়ে যাওয়া, আর একটা হলো যে মানুষ বিষয়ে যেই কথা নিরপেক্ষতার কথা আছে, নিরপেক্ষতার কথা কিন্তু জামায়াত ইসলামী আজ বলেছে যে তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ভঙ্গ করেছে। আজকে তারা প্রেস বিজ্ঞপ্তির কথা বলেছে, না সাক্ষাতের জন্য না, ওই যে যৌথ বিবৃতি, যৌথ ঘোষণার জন্য। যৌথ ঘোষণার বিষয়টা প্রথম কথাটা হচ্ছে যেমন আমি প্রথমে বলেছিলাম যে জনাব তারেক রহমান সাহেব তো বৃহত্তম রাজনৈতিক দলের, এবং যিনি গত 15 বছর ধরে আপনার ফেসিস বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শরিক দলগুলো যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের নেতৃত্ব দিয়েছেন, এবং আমরা কিন্তু প্রকারান্তরে সবাই কিন্তু স্বীকার করেছেন যে ওনার সঙ্গে কথা বলেই কিন্তু এই আন্দোলনটাকে ত্বরান্বিত করা হয়েছিল। 2018 সালেও কিন্তু কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীরা বলতেন যে এখানে শুধু সব জামাত শিবির, তখন কিন্তু প্রত্যক্ষভাবে বিএনপি অংশগ্রহণ করেনি, সহযোগিতাটা করেছে। কিন্তু এবারে এসে এই আন্দোলনে সবাই সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করেছেন, উনিও কমিউনিকেট করেছেন এবং এটাকে ফ্যাসিলিটেট করেছেন এই গভর্নমেন্টের পতনটাকে। তো সে কারণে আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের মধ্যে একজন জনাব তারেক রহমান। এখানে তো জনাব তারেক রহমানের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে বৈঠক করেছে। আনরেজিস্টার্ড এনসিপির নেতারাও দেখা গেছে যে আগে আপনার ওনার সাক্ষাৎ পেয়েছে, বিএনপিকে 6 দিন 7 দিন অপেক্ষা করতে হয়েছে। তো সেই দিক থেকে সব কিছু মিলিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দেশের কথা চিন্তা করেছেন, জনগণের কথা চিন্তা করেছেন, রাষ্ট্রের ইন্টারেস্টটা দেখেছেন। সেটা থেকেই তিনি উপলব্ধি করেছেন যে ঠিক আছে, আমি যখন লন্ডনে যাচ্ছি তখন দেখা করতে পারি, সাক্ষাৎ করতেই পারি, এটা খুব স্বাভাবিক কথা। যেমনটা তিনি কিয়ার স্টারমারের সাক্ষাৎ প্রার্থী হয়েছিলেন বা কোনো কারণে হয়নি বা আপনার সম্ভব হয়নি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ওই যে টাকা আনা বা অমুক আনার সঙ্গে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিংবা পার্লামেন্ট বা ক্যাবিনেটের কোনো সম্পর্ক নেই। তাদের যেটা করার যেটুকু অ্যাচিভমেন্ট আছে সেটা হচ্ছে যেমন একজন ভদ্রলোকের অনেকগুলো বাড়ি আছে, ওই বাড়িগুলো মনে করেন যে কেনা বেচা কিন্তু বন্ধ হয়েছে, একটা অনুরোধ করেছে এবং তারা সাফিসিয়েন্ট এভিডেন্স বা ডকুমেন্ট সাবমিট করেছে, যার কারণে তাদের ওই প্রতিষ্ঠান, ওটা সরকার না, ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। দেখেন এর আগে একজন আপনার ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্রিটেনের, উনি ওনার কাজের মেয়েকে আনার জন্য উনি নিজের ব্যক্তিগত প্যাডে আপনার চিঠি দিয়েছিলেন, ওনাকে কিন্তু ওনার মন্ত্রিত্ব হারাতে হয়েছে। ওই দেশটা ওরকম, ওরা ওভাবেই কাজ করে। তো আমি এটা মনে করি না। একটা জিনিস, হ্যাঁ আপনি যেটা শহীদ ভাইকে জিজ্ঞেস করেছেন যে একজন এমপি যিনি সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়া, দেখেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের কিন্তু একটা বড় গ্রুপ ওনার সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে। সেখানে কিন্তু লেবার পার্টির 2 জন এমপি, রূপা হক এবং আরেকজন ভদ্রমহিলা, আমি নামটা ভুলে গেছি, ব্যারোনেস পাওলা উদ্দিনও ছিলেন, তারা দেখা করেছেন। তারাও কিন্তু লেবার পার্টিরই আপনার সমর্থন। কথাটা হচ্ছে যে এটার সঙ্গে কি ওটার কোনো সম্পর্ক আছে? আমার কাছে মনে হয় না। উনি ব্যাখ্যা করেছেন বিশদভাবে যে আন্তর্জাতিক যে জিওপলিটিক্যাল ইস্যুসগুলো আছে, দে ওয়ার মেবি ইনভলভ ইন উইথ দোজ ইস্যুস, দোজ ওয়ার মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট টুক প্রায়োরিটি। সেটা এই কারণে একটা হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে দেখা করে যে আমার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন, এইটা তো ওনার কোনো হাত নাই। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিংবা রাজা রানীর কারো হাত নাই। কিন্তু এখন কথাটা হচ্ছে যে আমরা আসলে হয় কি, এত ওয়াইড আলোচনার মানে বিষয়বস্তু থাকে, জামাত যে কথাটা বলেছে
এইটা আমার মনে হয় যে ওনাদের এটা দৈন্যতা। তারেক রহমান তো আপনার মনে করেন যে রাজনীতিতে অচ্যুত কোনো বিষয় নাই, কিংবা আপনার উড়ে এসে জুড়ে বসাও কেউ নেই। আপনার দেশের স্বার্থে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনার বসতে অসুবিধাটা কি? এটাকে ভিন্নভাবে দেখা উচিত না। আবার অনেকে বলেছেন দেশের বাইরে কেন আলাপ আলোচনা হবে? আর ভাই দেশের বাইরে থেকেই তো এই আন্দোলনকে আপনার নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান সাহেব। সে সময় আপনারা কথা বলেছেন, আপনারা নিজেরাই বলেছেন যে বিভিন্ন সময় কথা বলেছেন, এনসিপির অনেক নেতারা এই কথাটা বলছেন। তো এটাতে হয় কি, মানুষ কিছুটা আপনার কষ্ট পায়। আর দ্বিতীয় কথা, শহীদ ভাই নিজেই বলেছেন, আমি দেখেছি যে তাদের মনে করেন যে অবস্থাটা ছিল একটার সময়, যে 5ই আগস্ট পরবর্তীতে যে অবস্থাটা ছিল সেটা দিন দিন কোথায় এসছে, তাই না? এটা সবার উচিত। আমি তো চাই যে তাদের সাফল্য আমি কামনা করি, তারা নতুন একটা কিছু করুক, নতুন একটা রাজনৈতিক দল তৈরি হোক, তারা যেন আপনার সফল হয়, জনগণের ম্যান্ডেট নিয়ে আসুক। কিন্তু এভাবে কথাবার্তা বললে মানুষ না আস্থাটা হারিয়ে ফেলবে। আরেকটা জিনিস হবে কি, যে অস্ত্রটা ছিল, যে জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রছাত্রীরা যে ভূমিকা রেখেছিল, সেটা কিন্তু আগামীতে আপনার কাজ করবে না এই ধরনের যদি আপনি কাজ করেন। কারণ নৈতিকভাবে তারা পরাজিত হচ্ছেন কোথায়? অর্থনৈতিকভাবে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন। আমরা তো এটা চাইনি। তাহলে তো অনেকে বলবে তো তাতে হাসিনার গভর্নমেন্ট দিতে ভালো ছিল। যেটা হাসিনার পিয়ন মনে করেন যে মানে সাবেক প্রধানমন্ত্রীর পিয়ন যেটা 15 বছরে করেছে 400 কোটি টাকা, এখানে যদি আপনার মনে করেন যে 7-8 মাসে 400 কোটি টাকা কেউই করে, তাহলে আপনি তাকে যদি 15 বছর সুযোগ দেন, সে কি করবে? এই বিষয়গুলো কিন্তু মানুষের মাঝে আসবে। তারা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এটা তো অ্যাডমিটেড যে তাদের মধ্যে এই অর্থনৈতিক দুর্নীতিটা আপনার ঢুকে গেছে, তাই না? আমরা তো তাদের সেবাটা চাই, আমরা তো চাই তারা ভালো কিছু করুক, আমরা তো চাই তারা আমাদেরকে গঠনমূলকভাবে আক্রমণ করুক, আমরা তো চাই যারা আগামীতে সরকার গঠন করবে তাদেরকে তারা মোকাবেলা করবে, তার অ্যাজ এ ভ্যানগার্ড হিসেবে তারা তাদের ভূমিকাটা রাখবে। জি, আমরা শেষ করবো। ব্যারিস্টার নাসিরউদ্দিন রশিম, আবু আল্লাহ মোহাম্মদ শহীদ খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।